সেটা হচ্ছে যে মেকানিজম অফ অ্যাকশন অফ পিপিআই, পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর, যেটাকে আমরা সবাই বলি প্রোটন আর পি, পাম্পের পি, আই এর আই, তাই তো, পিপিআই। আমরা দোকান থেকে কিনে খাই না প্যান্টোপ্রাজল, অমিপ্রাজল, র্যামিপ্রাজল, এগুলো আমরা দোকানে গিয়ে কি বলি গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ। আসলে কিন্তু এটা গ্যাসের ওষুধ না, গ্যাসের ওষুধ আলাদা জিনিস। আমি যদি আজকে সিমেথিকন বলি, সিমেথিকন, এই সিমেথিকন কিন্তু হচ্ছে গ্যাসের ওষুধ। এরা কি করে, এরা গ্যাসটাকে বার করে দিতে সাহায্য করে, যে গ্যাসটা জমে গেছে সেটাকে বার করে দিতে সাহায্য করে, এটা হচ্ছে গ্যাসের ওষুধ। কিন্তু পিপিআই কিন্তু গ্যাসের ওষুধ না, পিপিআই হচ্ছে অ্যাসিড সাপ্রেসেন্ট। তাহলে আমাদেরকে বুঝতে হবে অ্যাসিড সাপ্রেসেন্ট কি। ধর আমি সাফারিং ফ্রম হাইপার অ্যাসিডিটি। হাইপার অ্যাসিডিটি মানে কি, হাইপার মানে কি হাই, যখন আমার অ্যাসিড সিক্রেশন আমাদের স্টমাকে আমরা জানি অ্যাসিড সিক্রেশন হয়। এবার যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেটা যখন অতিরিক্ত মাত্রায় হয়, সেটা তো আমরা চাই না, সেটাকে কী বলা হয় হাইপার সিক্রেশন অফ অ্যাসিড, বা তার কারণে যেটা হয় সেটাকে বলা হাইপার অ্যাসিডিটি। কী বলা হয়, হাইপার অ্যাসিডিটি। এবার এই হাইপার অ্যাসিডিটিকে কন্ট্রোল করার জন্য কি ব্যবহার করে, প্রোটন পাম্প ইনহিবিটর। অর্থাৎ যে বেশি পরিমাণ, যে এক্সেস পরিমাণ যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে, ওই সিক্রেশনটাকে সাপ্রেস করে দেওয়া হচ্ছে প্রোটন পাম্প। বোঝাতে পারলাম? এবার ধর আমার কোনো কারণের জন্য হাইপার অ্যাসিডিটি হয়ে গেছে, প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয়ে গেছে, আমার কি প্রোটন পাম্প ইনহিবিটর খেলে কি আমার কাজ হবে না? যেটা তৈরি হয়ে গেছে সেটাকে আগে নিউট্রালাইজ করতে হবে, তাই তো? তাহলে আমাকে কী খেতে হবে, অ্যান্টাসিড খেতে হবে। কী খেতে হবে, অ্যান্টাসিড। অ্যান্টাসিড মানে হচ্ছে অ্যান্টি অ্যাসিড, যে অ্যাসিডের বিপরীতে কাজ করে। ঠিক আছে, আমি যদি অ্যান্টাসিড খাই তাহলে যে অ্যাসিডটা অলরেডি তৈরি হয়ে গেছে সেটাকে সেটা প্রশমিত করবে। তাহলে পিপিআই কী করছে, পিপিআই করছে ফার্দার অ্যাসিড সিক্রেশনটা যাতে বেশি বেশি না হয় সেটাকে আটকাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে ইফ আই এম সাফারিং ফ্রম হাইপার অ্যাসিডিটি, আমাকে তখনকার মতো রিলিফ পাওয়ার জন্য কী করতে হবে, অ্যান্টাসিড দিতে হবে, যে অ্যাসিডটা তৈরি হয়ে গেছে তাকে প্রশমিত করে দিল, তাই তো? এবার আমি তো অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বন্ধ করিনি, সেটাকে তো ইনহিবিট করি, মানে আবার তো অ্যাসিড তৈরি হয়ে যাবে বেশি বেশি। তাহলে সেটাকে কে কম করবে, সেটাকে ইনহিবিট করবে পিপিআই। বোঝাতে পারলাম? দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসিড সাপ্রেসেন্ট, পিপিআই হচ্ছে অ্যাসিড সাপ্রেসেন্ট, এরা অ্যাসিডের সিক্রেশনটাকে সাপ্রেস করছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসিড সাপ্রেসেন্ট অ্যান্ড অ্যান্টাসিড? এটা আমাদের সবার কাছে পরিষ্কার হয়েছে। এবার আমরা দেখি যে কীভাবে অ্যাসিড সিক্রেশনটা স্টমাকে হয় সেটা শিখবো, তারপরে আমরা শিখবো যে কীভাবে সেই অ্যাসিড সিক্রেশনকে আমরা সাপ্রেস করি। ঠিক আছে, এটাকে মুছি। আমাদের স্টমাকের মধ্যে অ্যাসিড সিক্রেশন কোন সেল করে, এক ধরনের সেল যেটাকে বলে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল, ঠিক আছে, প্যারাইটাল সেল। এই কি সিক্রেট করে, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এবার এই প্যারাইটাল সেল নিজে থেকে যে অ্যাসিড সিক্রেশন করছে তা না, তার আগে একটা অনেক বড় পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আমরা জানি যে কীভাবে অ্যাসিড সিক্রেশনটা হয়। আমাদের স্টমাকে আরও অনেক কিছু সেল আছে, তারাও কিন্তু এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, এবার অ্যাসিড সিক্রেশনটা হয় কী করে, আমরা যখন চোখের সামনে কোনো খাবারকে দেখি, ধর রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম যে শিক কাবাব ঝুলছে, আমরা একটু খাবারটা খাই, ওটা পেলে ভালো হতো। যখন চোখের সামনে কোনো খাবারকে দেখছি, বা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ মনে হচ্ছে কারোর বাড়িতে মাটন রান্না করছে, হেভি নাকি গন্ধটা আসবে, তাই তো? তাহলে স্মেল, আমরা যখন গন্ধ পাই, বা আমরা যখন খাবার নিয়ে চিন্তা করছি, কোয়েলের বিয়ে লেগেছে, আমাকে নেমন্তন্ন করবে, ওরা তো খাওয়াতে ভালোবাসে, যা রান্নাটা হবে না, এই যে চিন্তা করছি, তখনও আমাদের অ্যাসিড সিক্রেশন। তাহলে কী বলে বৃদ্ধি। বা খাওয়ার নিয়ে কোনো আলোচনা হচ্ছে, এই জানিস তো আমার না চিকেন তন্দুর হেভি লাগে, ঠিক আছে, আমার কিন্তু মাটন কবিরাজিটা হেভি লাগে, আর আমি বসে শুনছি, কানে শুনছি, একদিন দিয়ে চিকেন তন্দুরের কথা আসছে, একদিন দিয়ে মাটন কবিরাজির কথা আসছে, তাই না? তাহলে আমি যখন কিছু নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে, ডিসকাশন, বা আমি যখন সত্যি সত্যি খাবারটাকে খাচ্ছি, কনজিউম করছি, এই প্রত্যেকটা কারণের জন্য আমাদের স্টমাকের মধ্যে কী হয়, অ্যাসিড সিক্রেশন হওয়া শুরু হয়ে যায়। বোঝাতে পারলাম? কী কী বললাম, তখন আমরা খাবারকে চোখের সামনে দেখি, বা খাবারের গন্ধ পাচ্ছি, বা খাবার নিয়ে চিন্তা ভাবনা করছি, বা খাবার নিয়ে কোনো আলোচনা হচ্ছে, সেটা আমাদের কানে আসছে। আমি খাইনি সকাল থেকে, ওদিকে চিকেন তন্দুর আর মাটন বিরিয়ানির গল্প হয়ে যাচ্ছে, আমাকে দিতে পাবেই, অ্যাসিড সিক্রেশন হয়ে গেল। বা যখন তুই আমাকে খেতে দিবি,
সত্যি সত্যি মাটন বিরিয়ানি দিবে, চিকেন চাপ দিবে। এই প্রত্যেকটা কারণের জন্য কী হয়, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বেড়ে যায়। এই অবধি বোঝাতে পারলাম? কারোর বুঝতে অসুবিধে আছে? যদি বোঝাতে পারি এবার তাহলে আমি ফার্দার এগোবো। তাহলে আমি কী বললাম, কী কী কারণের জন্য আমাদের স্টমাক অ্যাসিড সিক্রেশন বাড়ে? বল। যখন আমরা খাবারটাকে চোখের সামনে দেখছি, যখন আমরা খাবারের গন্ধ পাচ্ছি, যখন আমরা খাবার নিয়ে চিন্তা করছি, ঠিক আছে, বা আমরা যখন খাবার নিয়ে কোনো কোনো আলোচনা চেষ্টা আমাদের কানে আসছে, তখন তো ওটা নিয়ে আমি চিন্তা করবো, তাই তো? এবং আমি যখন প্র্যাকটিক্যালি খাবারটা খাচ্ছি, এই প্রত্যেকটা কারণের জন্য কী হয়, আমাদের স্টমাকে HCl এর সিক্রেশন বেড়ে যায়। এবার কী হয়, এই কারণগুলোর জন্য অ্যাকচুয়ালি কী হয়, আমাদের এক ধরনের নার্ভ থাকে যেটাকে বলা হয় ভ্যাগাস নার্ভ, 10th cranial nerve। একটা নার্ভ থাকে যেটাকে কী বলা হয়, ভ্যাগাস নার্ভ, ঠিক আছে, এটাকে 10th cranial nerve বলা হয়। এই ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড। এর পাশাপাশি আরেক ধরনের নার্ভ স্টিমুলেটেড হয় যেটা বলে এন্টারিক নিউরন। আমরা পরে যখন ডাইজেস্টিভ সিস্টেমটা ডিটেলসে পড়বো, আমরা দেখবো এন্টারিক নার্ভাস সিস্টেম বলে একটা জিনিস আমরা ওখানে পাবো। নার্ভাস সিস্টেম পড়ার সময় আরও ডিটেলসে আমরা পড়বো, ঠিক আছে। আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ওটা বেয়ে বেয়ে ওই নার্ভাস সিস্টেমটা গেছে। তাহলে ওর মধ্যে আমরা কী করবো, এন্টারিক নিউরন। তাহলে দুটো নাম আমরা জানলাম, দেখি, একটা হচ্ছে ভ্যাগাস নার্ভ, একটা হচ্ছে এন্টারিক নিউরন। এই যে কারণগুলো বললাম, যে খাবারকে চোখের সামনে দেখা বা তার গন্ধ পাওয়া বা সেটা নিয়ে শব্দ কোনো শব্দ কানে আসা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা বা খাওয়া, এই প্রত্যেকটা কারণের জন্য ভ্যাগাস নার্ভ আর এন্টারিক নিউরন কী হয়ে যায়, স্টিমুলেটেড হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। তখন ওরা এক ধরনের জিনিস ছাড়ে যেটাকে বলা হয় অ্যাসিটাইলকোলিন। তখন ওরা কী ছাড়ে, অ্যাসিটাইলকোলিন, শর্টে এইভাবে লেখা হয় ACH, পুরোটা লিখে নেবো, অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন, এই অ্যাসিটাইলকোলিন এবার কী করবে, অ্যাসিটাইলকোলিন বেরোনো আমরা জানলাম। এবার এই অ্যাসিটাইলকোলিন স্টমাকে কী প্রভাব ফেলবে সেটা কি, এটা বুঝছি। তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার না? কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে? পরিষ্কার? এবার এই অ্যাসিটাইলকোলিন আমাদের স্টমাকে এক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় জি সেল। স্টমাকের মধ্যে এক ধরনের কোষ থাকে যেটাকে বলা হয় জি সেল। এবার এই যে অ্যাসিটাইলকোলিন যে রিলিজ হলো, ভ্যাগাস নার্ভ ছাড়লো, এন্টারিক নিউরন ছাড়লো, এই অ্যাসিটাইলকোলিন কোথায় এসে আটকে যাবে, জি সেলের সঙ্গে আটকে যাবে। অর্থাৎ জি সেলের সঙ্গে সে নিজেকে আটকে ফেলবে, বাইন্ড হয়ে যাবে। বোঝাতে পারলাম? এবার জি সেলের মধ্যে এমন নিশ্চয়ই কিছু একটা জিনিস আছে যার সঙ্গে অ্যাসিটাইলকোলিন বাঁধতে পারে, ওটা না থাকলে বাঁধতে পারতো না, তাই তো? সেটাকে বলা হয় রিসেপ্টর। রিসেপ্টরের কনসেপ্টটা কেমন, এখানে একটা রিসেপ্টর, এই রিসেপ্টরের কনসেপ্টটা কেমন, তালা আর চাবি চিন্তা। একটা তালা, তার মধ্যে একটা চাবি ঢুকবে, যখনই ঢুকবে তখন সে কাজটা করবে, তালাটা খুলবে বা বন্ধ হবে, তাই তো? কিন্তু এই চাবি অন্য কোনো তালায় গিয়ে লাগবে না। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা তালার জন্য আলাদা আলাদা চাবি থাকে, সেরকম প্রত্যেকটা আলাদা আলাদা রিসেপ্টরের জন্য আলাদা আলাদা কেমিক্যাল থাকে। অ্যাসিটাইলকোলিন তার নিজের রিসেপ্টরেই বাইন্ড করতে পারবে, অন্য কোনো রিসেপ্টরে বাইন্ড করতে পারবে না। বোঝাতে পারলাম? আমার বাড়ির যে চাবি, সেটা দিয়ে আমার বাড়ির দরজারই তালা খুলবে, তোর বাড়ির দরজার তালা খুলবে না। আবার তোর বাড়িতে যে চাবি আছে সেটা দিয়ে তোর বাড়ির তালাই খুলবে, আমার বাড়ির তালা খুলবে না। সেরকম অ্যাসিটাইলকোলিন বাইন্ড করবে অ্যাসিটাইলকোলিনের নিজস্ব রিসেপ্টর আছে, তার সঙ্গে অন্য কোনো রিসেপ্টরে বাইন্ড করতে পারবে না। বোঝাতে পারলাম? একটা সেলে অনেক রকমের রিসেপ্টর হতে পারে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা রিসেপ্টর থাকে। তাহলে অ্যাসিটাইলকোলিনের যে রিসেপ্টর, এটাকে বলা হয় মাস্কারিনিক রিসেপ্টর। কি বলা হয়? মাস্কারিনিক রিসেপ্টর। এই রিসেপ্টরটা হচ্ছে M3 মাস্কারিনিক রিসেপ্টর। বললাম M3 মাস্কারিনিক রিসেপ্টর, ঠিক আছে? M3 মাস্কারিনিক রিসেপ্টর। এবার অ্যাসিটাইলকোলিন যখন সেই জি সেলে বাইন্ড করবে, তার M3 মাস্কারিনিক রিসেপ্টরের মধ্যে এই জি সেলের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটাকে সে বাইরে ছেড়ে দেবে। এই জি সেলের মধ্যে কী রয়েছে, গ্যাস্ট্রিন বলে এক ধরনের জিনিস রয়েছে। গ্যাস্ট্রিন নামক এক ধরনের হরমোন রয়েছে, গ্যাস্ট্রিন, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিন কী হবে, জি সেল থেকে বাইরে বেরিয়ে আসবে। এই যে গ্যাস্ট্রিন বেরিয়ে আসলো, গ্যাস্ট্রিন আবার স্টমাকের মধ্যে থাকা আরও দুটো কোষে গিয়ে বাইন্ড করবে। কী কোষ? একটা কোষের নাম হচ্ছে ইসিএল সেল। ইসিএল সেলের পুরো নাম হচ্ছে এন্টারোক্রোমাফিন লাইক সেল। নামটা একটু সম্পূর্ণ পরে তৈরি হয়ে যাবে, এন্টারোক্রোমাফিন লাইক সেল। এন্টারোক্রোমাফিন লাইক সেল, ঠিক আছে? এবার এই এন্টারোক্রোমাফিন লাইক সেলের মধ্যে কী থাকে, হিস্টামিন। কী থাকে? হিস্টামিন নামক এক প্রকার জিনিস থাকে, হিস্টামিন।
ঠিক আছে। এবার এই গ্যাস্ট্রিন শুধু যে ইসিএল সেলে বাইন্ড করবে তা না, এই গ্যাস্ট্রিন এসে সবটা আরেক ধরনের সেল থাকে প্যারাইটাল সেল, যেটা ইসিএল সিক্রেশন করে বলেছিলেন, তাই তো? সেই প্যারাইটাল সেলে এসেও বাইন্ড করে যাবে, এরকম দেখতে হয় প্যারাইটাল সেল। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার তার মানে নিশ্চয়ই গ্যাস্ট্রিনের জন্য ইসিএল সেলও কোনো রিসেপ্টর রয়েছে, প্যারাইটাল সেলও কোনো রিসেপ্টর রয়েছে, সেই জন্যই সে বাইন্ড করতে পারছে, তাই তো? তাহলে অ্যাসিটাইলকোলিনের যা রিসেপ্টর হবে, গ্যাস্ট্রিনের রিসেপ্টর আলাদা হবে, ঠিক আছে? গ্যাস্ট্রিনের যে রিসেপ্টর এটাকে বলা হয় CCK2 বা CCKB রিসেপ্টর। কি বলা হয়? CCKB রিসেপ্টর, রিসেপ্টর অর্থাৎ কোলে সিস্টেকাইনিন 2 বা কোলে সিস্টেকাইনিন B রিসেপ্টর। ঠিক আছে, লিখে দিচ্ছি। কোলে ভাবছিস যে এত কি করে মনে রাখবো, রাখতে হবে না, আমি করিয়ে দেবো, ঠিক আছে? চাপ নেওয়ার ব্যাপার নেই, মুখ চোখ ছোট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। কোলে সিস্টেকাইনিন B রিসেপ্টর, তার মানে এটা কার রিসেপ্টর? CCKB রিসেপ্টরটা কার রিসেপ্টর? গ্যাস্ট্রিনের রিসেপ্টর। তাহলে গ্যাস্ট্রিন যখন প্যারাইটাল সেলও বাইন্ড করছে, আবার ইসিএল সেলও বাইন্ড করছে, এটা প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল। যখন গ্যাস্ট্রিন এসে প্যারাইটাল সেলও বাইন্ড করছে, আবার ইসিএল সেলও বাইন্ড করছে, তার মানে এই দুটো রিসেপ্টর নিশ্চয়ই একই রিসেপ্টর হবে, কারণ গ্যাস্ট্রিনই তো বাইন্ড করছে, তাই তো? তাহলে এই রিসেপ্টরটাকে আমি কি বলবো? CCKB রিসেপ্টর। এই রিসেপ্টরটাকে আমি বলবো CCKB রিসেপ্টর। যখন এই CCKB রিসেপ্টরে এসে গ্যাস্ট্রিন বাইন্ড করে গেল প্যারাইটাল সেলে, তখন প্যারাইটাল সেল কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন শুরু করে দেবে। বুঝতে পারলাম? এটা তো ডাইরেক্ট একটা পদ্ধতি। এছাড়াও অ্যাসিটাইলকোলিন যে সিক্রেট হয়েছিল, এই অ্যাসিটাইলকোলিন এসে ইসিএল সেলও বাইন্ড করবে, অ্যাসিটাইলকোলিন এসে প্যারাইটাল সেলও বাইন্ড করবে। বুঝতে পারলাম? অ্যাসিটাইলকোলিন তাহলে প্রথমে আমি কি দেখেছি, কোথায় বাইন্ড করেছিল? জি সেলে। তার মানে এখানে নিশ্চয়ই মাসকারেনিক রিসেপ্টর আছে, তাই বাইন্ড করেছে। তাহলে এই অ্যাসিটাইলকোলিন যদি ইসিএল সেলে বাইন্ড করে, তাহলে এখানেও নিশ্চয়ই মাসকারেনিক রিসেপ্টর আছে, সেই জন্যই বাইন্ড করতে পারছে। বুঝতে পারছি? আবার এই অ্যাসিটাইলকোলিন যখন এসে প্যারাইটাল সেলও বাইন্ড করছে, তাহলে এখানেও নিশ্চয়ই মাসকারেনিক রিসেপ্টর আছে, তাই বাইন্ড করছে। এই যে প্যারাইটাল সেলের এই যে মাসকারেনিক রিসেপ্টর, এটাকে বলা হয় এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টর। বুঝতে পারলাম? তাহলে প্যারাইটাল সেলের মধ্যে যখন গ্যাস্ট্রিন এসে CCKB রিসেপ্টরে বাইন্ড করছে, তখন অ্যাসিড সিক্রেশন হচ্ছে। প্যারাইটাল সেলের মধ্যে যখন অ্যাসিটাইলকোলিন এসে এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টরে বাইন্ড করছে, তখন অ্যাসিড সিক্রেশন হচ্ছে। এছাড়াও একটা মেজর পদ্ধতি আছে, যেটার কারণে নাকি এই অ্যাসিড সিক্রেশনটা প্যারাইটাল সেলে হয়, সেটা হচ্ছে এই ইসিএল সেলের জন্য। ইসিএল সেলের মধ্যে আমি কি দেখলাম? গ্যাস্ট্রিন এসে বাইন্ড করলো, তাই তো? কোন রিসেপ্টরে বাইন্ড করলো? CCKB রিসেপ্টরে। আবার ইসিএল সেলের মধ্যে অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করলো, কোন রিসেপ্টরে বাইন্ড করলো? মাসকারেনিক রিসেপ্টরে। যখন এই ইসিএল সেলের মধ্যে গ্যাস্ট্রিন এবং অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করবে, তখন এই ইসিএল সেলের মধ্যে থাকে হিস্টামিন, প্রথম হিস্টামিনকে ছেড়ে দেবে। বুঝতে পারলাম? এই হিস্টামিন বেরিয়ে এসে কোথায় বাইন্ড করবে? প্যারাইটাল সেলে বাইন্ড করবে। বোঝাতে পারছি? তার মানে প্যারাইটাল সেলে এই হিস্টামিনের জন্য নিশ্চয়ই কোনো রিসেপ্টর রয়েছে, সেই জন্যই বাইন্ড করতে পারছে, তাই তো? এই যে রিসেপ্টরটা হিস্টামিন যেখানে সে বাইন্ড করছে প্যারাইটাল সেলে, এটাকে বলা হয় H2 রিসেপ্টর। বুঝতে পারলাম? হিস্টামিন H2 রিসেপ্টর। তাহলে প্যারাইটাল সেল থেকে অ্যাসিড সিক্রেশন হয় কখন? যখন প্যারাইটাল সেলে এসে গ্যাস্ট্রিন বাইন্ড করে CCKB রিসেপ্টরে, যখন প্যারাইটাল সেলের মধ্যে অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করে এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টরে, এবং যখন প্যারাইটাল সেলে হিস্টামিন এসে বাইন্ড করে H2 রিসেপ্টরে। বুঝতে পারলাম? এই তিনটে পাথওয়ের মধ্যে মেজর পাথওয়ে হচ্ছে হিস্টামিনের পাথওয়ে। ঠিক আছে? বুঝতে পারলাম? এটা হচ্ছে মেজর পাথওয়ে। অনেক সময় আমরা এক ধরনের ওষুধ খাই, দেখবি র্যানিটিডিন, ফ্যামোটিডিন, নাম শুনেছি? র্যানট্যাক, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, এগুলোকে বলা হয় H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, বা সহজ করে বলতে গেলে H2 রিসেপ্টর ব্লকার। ওরা কি করে? ওরা H2 রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে, নাম থেকে বুঝতে পারছি H2 রিসেপ্টর ব্লকার। আমি যেই মুহূর্তে র্যানিটিডিন নিলাম বা যেই মুহূর্তে ফ্যামোটিডিন নিলাম, ওই ওষুধটা কী করবে? আমার স্টমাকের প্যারাইটাল সেলে যে H2 রিসেপ্টর আছে তাকে আটকে দেবে। এবার আমার বাড়ির চাবিতে আমি তালা ঢোকাতে যাব, ঠিক আছে? তুই যদি আগে থেকে ওখানে কাগজ গুঁজে রেখে দিস, আমার চাবিটা ঢুকবে? কোনটা বল? ইসিএল সেলের মধ্যে হিস্টামিন থাকে, হিস্টামিন এসে কোথায় বাইন্ড করে? প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরে বাইন্ড করে, তবেই না অ্যাসিড সিক্রেশনটা হচ্ছে। এবার আমি যখন র্যানিটিডিন খাচ্ছি বা ফ্যামোটিডিন খাচ্ছি, ওরা কী করে? এই প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরটাকে এসে আটকে দেয়। যদি আটকে দেয়, তাহলে হিস্টামিন এসে মানে বাইন্ড করতে পারবে না, তাহলে অ্যাসিড সিক্রেশন কিছুটা হলেও কমবে। বোঝাতে পারছি? আমি আমার বাড়ির যে তালাটা
আমি চাবিটা আমার চাবি দিয়ে ওই তালাটাকে খুলবো। তুই কি করলি, আমি চাবিটা নিয়ে যাওয়ার আগে তুই ওখানে কাগজ গুঁজে রেখে দিবি তালা, আমি আর চাবি ঢোকাতে পারবো ওখানে? চাবি ঢুকবে না, তাহলে সেই তালা সেই কাজটাও করতে পারবে না। বোঝাতে পারছি? ঠিক সেই কাগজ গোজার কাজটা করছে হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট নামক ওষুধ, র্যানিটিডিন, ফ্যামোটিডিন। ওরা কি করছে, হিস্টামিন দিয়ে যে H2 রিসেপ্টরে বাইন্ড করছিল, এই র্যানিটিডিন ফ্যামোটিডিন খেলে ওরা কি করছে কি H2 রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে, আটকে দিচ্ছে। তাহলে হিস্টামিন সেখানে বাইন্ড করতে পারছে না। বোঝাতে পারলাম? আর হিস্টামিন যদি বাইন্ড না করতে পারে তাহলে কি হবে, অ্যাসিড সিক্রেশনটা অনেকটা কমে যাবে। বোঝাতে পারছি? কিন্তু এই র্যানিটিডিন ফ্যামোটিডিন তো একটা দরজা বন্ধ করছে, বাকি তো এই যে সিসিকেবি রিসেপ্টর বা এনজাইম মাস্কারামিক রিসেপ্টর এগুলো তো বন্ধ করছে না। তাহলে এগুলোর প্রভাবেও তো কিছু অ্যাসিড সিক্রেশন হচ্ছে, তাই তো? সেখানে কাজ করছে যে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর কোনো রিসেপ্টরে হাত এখানে দেবে না, কোনো রিসেপ্টরকে সে বন্ধ করবে না। ও কি করবে, ও এমন একটা এনজাইমকে ইনহিবিট করে দেবে যে এনজাইমের প্রভাবে প্রোটন রিলিজ হচ্ছিল। প্রোটন মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, H+ আয়ন। আমরা জানি তো যে হাইড্রোজেন আয়ন যখন ক্লোরাইড আয়নের সঙ্গে মেশে তখন HCl তৈরি হয়। তাহলে আমি যদি হাইড্রোজেন আয়নের রিলিজটাকে ইনহিবিট করে দিতে পারি তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম তৈরি হবে। এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে কিসের জন্য হচ্ছে, এক প্রকার এনজাইমের জন্য হচ্ছে। এনজাইমটার নাম হচ্ছে H+ ATPase, অর্থাৎ হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এস। যে কথার পেছনে ASE কথাটা থাকবে, এস থাকবে, সেটাই হচ্ছে কি এনজাইম। তাহলে হাইড্রোজেন, পটাশিয়াম, ATPase এটা কি এনজাইম। এই এনজাইমটার নাম হচ্ছে প্রোটন পাম্প। এই এনজাইমটার নাম হচ্ছে প্রোটন পাম্প। আর এই প্রোটন পাম্পের প্রভাবের জন্যই কিন্তু হাইড্রোজেন আয়ন রিলিজ। তাহলে আমি যখন প্রোটন পাম্প ইনহিবিটর নিচ্ছি, নাম থেকে বুঝতে পারছি প্রোটন পাম্প ইনহিবিটর, ও কি করছে, প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে দিচ্ছে, এই এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে কি হবে, হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটনের রিলিজ কমে যাবে, তাহলে মানে HCl তৈরিটাও কম হবে। বোঝাতে পারলাম? এটাকে আমরা সহজ করে দিই এতক্ষণের আলোচনায়। আমি যখন কোনো খাবারকে চোখের সামনে দেখছি, বা খাবারের গন্ধ পাচ্ছি, বা খাবার নিয়ে কোনো কথা শুনছি, বা খাবার নিয়ে চিন্তাভাবনা করছি, বা সত্যি সত্যি আমি খাবার খাচ্ছি, তখন আমার কি হয়, ভ্যাগাস নার্ভ এবং এন্টারিক নিউরন স্টিমুলেটেড হয়ে যায়। আর তারা তখন কি ছাড়তে লাগে, অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন 3 জায়গাতে বাইন্ড করে। স্টমাকে 3 রকম সেল আছে বাইন্ড করে, জি সেলেও বাইন্ড করে, PCL সেলেও বাইন্ড করে, প্যারাইটাল সেলেও বাইন্ড করে। এই অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টরকে কি বলা হয়, যেখানে গিয়ে বাইন্ড করবে, মাস্কারিনিক রিসেপ্টর। তার মানে জি সেলেও মাস্কারিনিক রিসেপ্টর রয়েছে, PCL সেলেও মাস্কারিনিক রিসেপ্টর রয়েছে, প্যারাইটাল সেলেও মাস্কারিনিক রিসেপ্টর রয়েছে। ঠিক আছে? এই যখন অ্যাসিটাইল কোলিন সে জি সেলের M3 মাস্কারিনিক রিসেপ্টরে বাইন্ড করলো, তখন জি সেল কি ছাড়বে, গ্যাস্ট্রিন ছাড়বে। এই অ্যাসিটাইল কোলিন যখন PCL সেলের মাস্কারিনিক রিসেপ্টরে বাইন্ড করলো, PCL সেল কি ছাড়বে, হিস্টামিন ছাড়বে। আর এই অ্যাসিটাইল কোলিন যখন ডাইরেক্টলি এসে প্যারাইটাল সেলের M3 মাস্কারিনিক রিসেপ্টরে বাইন্ড করলো, তখন প্যারাইটাল সেল কি ছাড়বে, HCl ছাড়বে। বোঝাতে পারলাম? এবার গ্যাস্ট্রিন তো জি সেল ছেড়ে দিয়েছে, এই গ্যাস্ট্রিন এসে কোথায় পৌঁছালো, PCL সেলেও পৌঁছালো, প্যারাইটাল সেলেও পৌঁছালো। এই গ্যাস্ট্রিন রিসেপ্টরকে আমরা কি বলি, CCKB রিসেপ্টর বা CCK2 রিসেপ্টর, তাই তো, কোলেসিস্টেকানিন 2 বা কোলেসিস্টেকানিন B রিসেপ্টর। যখন গ্যাস্ট্রিন এসে প্যারাইটাল সেলে CCKB রিসেপ্টরে বাইন্ড করলো, তখন প্যারাইটাল সেল কি ছাড়বে, অ্যাসিড ছাড়বে। ঠিক আছে? আবার এই গ্যাস্ট্রিন যখন PCL সেলে এই CCKB রিসেপ্টরে বাইন্ড করলো, PCL সেল কি ছাড়বে, হিস্টামিন ছাড়বে। এই হিস্টামিন ঘুরে কোথায় চলে আসবে, প্যারাইটাল সেলে চলে আসবে। কারণ এখানেও প্যারাইটাল সেলে হিস্টামিনের রিসেপ্টর রয়েছে, H2 রিসেপ্টর। হিস্টামিন এসে H2 রিসেপ্টরে বাইন্ড করলে প্যারাইটাল সেল কি ছাড়বে, HCl ছাড়বে। বোঝাতে পারলাম? তাহলে এতগুলো কারণের জন্য স্টমাকে অ্যাসিড সিক্রেশন হয়। অর্থাৎ আমরা এখানে 3টে দরজা দেখতে পাচ্ছি, একটা CCKB রিসেপ্টরের দরজা, একটা H2 মানে হিস্টামিন H2 দরজা, আর একটা হচ্ছে M3 মাস্কারিনিক রিসেপ্টরের দরজা, তাই তো? এই 3টে দরজাই যখন তার নির্দিষ্ট কেমিক্যাল এসে বাইন্ড করবে, তখন প্যারাইটাল সেল কি ছাড়বে, HCl ছাড়বে। তাহলে HClটা কমাতে গেলে এই দরজাগুলোকে আমায় বন্ধ করতে হবে। তার মধ্যে এক ধরনের ওষুধ হচ্ছে র্যানিটিডিন বা ফ্যামোটিডিন। এরা কি করছে, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা H2 রিসেপ্টর ব্লকার বলা হয়, যে নাকি H2 রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে। এখানে আমি একটা শব্দ বললাম অ্যান্টাগনিস্ট। আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে অ্যাগনিস্ট, আর একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। দুটোর মধ্যে পার্থক্য কি, অ্যাগনিস্ট মানে হচ্ছে ওষুধটা যদি রিসেপ্টরে বাইন্ড করার পরে সেই কাজটাই করে, তখন সেটাকে অ্যাগনিস্ট বলি। আর ওষুধটা যদি রিসেপ্টরে বাইন্ড করার পরে
অ্যান্টি কাজ করে তাহলে সেটাকে অ্যান্টাগনিস্ট বলে। এই রিসেপ্টর যখন হিস্টামিন এসে বাইন্ড হচ্ছিল H2 রিসেপ্টরে তখন অ্যাসিড সিক্রেশন হচ্ছিল, তাই তো? কিন্তু যখন হিস্টামিন এই H2 রিসেপ্টরে যখন রেনিডিন এসে বাইন্ড করলো তখন অ্যাসিড সিক্রেশনটা কমে গেল, অ্যান্টি কাজ হলো। সেই জন্য এটাকে কি বলছি? H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ওই জিনিসটাই যদি বাইন্ড করলে যদি অ্যাসিড সিক্রেশনটা করাতো তাহলে কি বলতো? অ্যাগনিস্ট। কিন্তু তা তো করাচ্ছে না, অ্যাসিড সিক্রেশনটাকে কমিয়ে দিচ্ছে, উল্টো কাজ করাচ্ছে, অ্যান্টি কাজ করাচ্ছে। তাই ওটাকে আমরা কি বলছি? H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ক্লিয়ার? এবার এই যে তিনটে দরজা, তিনটে রিসেপ্টর থেকে এর মধ্যে মেজর পাথওয়ে কোনটা? অ্যাসিড সিক্রেশনের হিস্টামিনের পাথওয়ে। ঠিক আছে? হিস্টামিনের পাথওয়েটা মেজর পাথওয়ে। এবার এই হিস্টামিনের পাথওয়েটাকে বন্ধ কে করে দিল? রেনিডিন বা ফেমোডিডিন করে দিল। তাহলে কিছুটা হলো অ্যাসিড সিক্রেশন কমলো, কিন্তু বাকি এই দুটো দরজার জন্য সিসিকেবি রিসেপ্টর এবং M3 মাস্কারনেট রিসেপ্টর এই দরজাগুলো তো বাইন্ড হলো না, তার জন্য কিছুটা অ্যাসিড সিক্রেশন হবে। প্রোটন পাম্প ইনহিবিটর করছে না, তো সিসিকেবি রিসেপ্টরে হাত দিচ্ছে না, H2 মানে হিস্টামিনের H2 রিসেপ্টরে হাত দিচ্ছে না, সে M3 মাস্কারনেট রিসেপ্টরে হাত দিচ্ছে। সে কি করছে? যে এনজাইমের প্রভাবে অ্যাসিড সিক্রেশন হয় অর্থাৎ H+A+ADPase, যে এনজাইমটাকে আমরা প্রোটন পাম্প বলি। কেন প্রোটন পাম্প বলি? টুলু পাম্প কাকে বলি? জল ছাড়ে টুলু পাম্প। প্রোটন পাম্প কেন বলছি? এরা প্রোটনকে ছাড়ছে, প্রোটন মানে হাইড্রোজেন আয়ন, এরা হাইড্রোজেন আয়নকে ছাড়ছে। পিপিআই কি হচ্ছে? প্রোটন পাম্প ইনহিবিটর, নাম থেকে বুঝতে পারছি ওরা প্রোটন পাম্পকে ইনহিবিট করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? হাইড্রোজেন আয়নের সিক্রেশনটা অনেকটা ইনহিবিটেড হয়ে যাচ্ছে, তাই হাইড্রোক্লোরিক অ্যাসিডে কম কম হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? না, নিউট্রালাইজ অ্যান্টাসিড করছে, এটা নিউট্রালাইজ করছে না, এটা তো সিক্রেশনটাকে ইনহিবিট করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। ঠিক আছে? বোঝা গেল না? বোঝা গেল না? নামগুলো একটু শক্ত, বোঝা গেল? কনসেপ্টটা বোঝা গেল? এরপরে আসবো এই তাহলে প্যারাইটাল সেলের মধ্যে কি কেমিক্যাল রিয়াকশন হয়। আসবো আসবো চাপ হবে না তো? আমাদের বহু ক্লাস হবে, ডিটেলসে আরো হবে, তোমরা সব বুঝতে পারবে। যতক্ষণ বুঝতে না পারি আমরা পড়িয়ে যাবো, চাপ নিস না। এত শক্ত শক্ত নাম কি করে মনে রাখবো? কিচ্ছু মনে রাখতে হবে না, সব তৈরি হয়ে যাবে। বড় করে আছে, এটা আমি কি একটা কি বলতে পারবো? প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল। বোঝা গেল? আচ্ছা, এই পাশে কি রয়েছে? এই পাশে স্টমাকের লিউমেনটা রয়েছে, মানে আমি যে স্টমাকটা দেখছি, স্টমাকের ভেতরে যে ফাঁকা জায়গাটা সেটা এই দিকে, আর স্টমাকের দেওয়ালের দিকে। বোঝাতে পারছি? তার মানে অ্যাসিড সিক্রেশনটা এদিকে হবে, এদিকে রয়েছে দেওয়াল। ঠিক আছে? এই প্যারাইটাল সেলের মধ্যে কি হয়? মেটাবলিজম হয়, তাই তো? যে কোনো কোষের মধ্যেই মেটাবলিজম হয়, আর মেটাবলিজম হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আমরা জানি। তাহলে প্যারাইটাল সেলের মধ্যে মেটাবলিজম হয়, কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এবং প্যারাইটাল সেলের মধ্যে জলও থাকে, এই জল আর কার্বন ডাইঅক্সাইড দুজনে বিক্রিয়া করবে, করে কি তৈরি করবে? H2CO3, H2CO3। এটাকে বলা, এটাকে কি বলা হয়? বল কার্বনিক অ্যাসিড, তাই তো? এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, কিসের সঙ্গে তৈরি হলো? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার বিক্রিয়া করে। এখানে একটা এনজাইমের প্রভাবে বিক্রিয়াটা হয়, যেটাকে বলা হয় কার্বনিক অ্যানহাইড্রেজ। এটা একটা এনজাইম, অ্যানহাইড্রেজ, এএসি আছে মানে এনজাইম। এই এনজাইমটা কি করে? এই বিক্রিয়াটা করাতে সাহায্য করে। এনজাইম কেমন কাজ করে জানিস? ঘটকের মতো। ঘটক, একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হচ্ছে না, এই সম্বন্ধটা ঘটক করে দিল। সে কিন্তু নিজে বিয়ে করলো না, সে সম্বন্ধটা করে দিয়ে সরে আসে। এই এনজাইমও সেই কাজ করে, এদের বিক্রিয়াটা করিয়ে দিয়ে যে নিজে সরে আসে, এ নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করলো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ওয়াটার বিক্রিয়া করে কি তৈরি হলো? কার্বনিক অ্যাসিড। ঠিক আছে? এবার এই কার্বন ডাইঅক্সাইড কি শুধুমাত্র প্যারাইটাল সেলে তৈরি হলো? না, প্যারাইটাল সেলে বেশিরভাগটা তৈরি হলো। এছাড়াও এবার সে কী রয়েছে? ব্লাড ভেসেল রয়েছে, তাই তো? তাহলে ব্লাড ভেসেলের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড থাকে, ওখান থেকেও কিছু কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, তাই তো? তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাচ্ছি? প্রধানত প্যারাইটাল সেলের মধ্যে যে মেটাবলিজম হচ্ছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, আর সামান্য কিছু কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকেও টেনে নিচ্ছি। এই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ওয়াটার বিক্রিয়া করে কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড। এই বিক্রিয়াটা করাতে কে সাহায্য করলো? কার্বনিক অ্যানহাইড্রেজ। ক্লিয়ার? এবার এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, এটা খুব আনস্টেবল, মানে বেশিক্ষণ ঠিকঠাক থাকতে পারবে না, এটা ভেঙে যাবে, এটা আনস্টেবল। ঠিক আছে? ভেঙে গিয়ে কি তৈরি করবে? H+ আয়ন
আর তার সঙ্গে HCO3 মাইনাস আয়ন। H প্লাস আয়ন মানে হাইড্রোজেন আয়ন, আর এই HCO3 মাইনাস মানে বাইকার্বনেট আয়ন। বোঝাতে পারলাম? এই যে হাইড্রোজেন আয়ন যেটা তৈরি হলো, এটা কি হবে? এটা প্যারাইটাল সেলের বাইরে চলে আসবে। কোথায় চলে আসবে? ক্যানালিকুলিতে। এই জায়গাটাকে বলে ক্যানালিকুলাস। এই জায়গাটাকে বলা হয় ক্যানালিকুলাস। সিঙ্গুলারে ক্যানালিকুলাস, প্লুরালে হচ্ছে ক্যানালিকুলি। ঠিক আছে? এখানে চলে আসবে। হাইড্রোজেন আয়ন পেলাম, এখনো ক্লোরাইড আয়ন আমরা পেলাম না। বোঝাতে পারছি? এবার এই যে HCO3 মাইনাস, এটা নেগেটিভ চার্জ, এটা কি হবে? এটা কোষের বাইরে চলে যাবে, প্যারাইটাল সেলের বাইরে চলে যাবে। কোথায় চলে যাবে? রক্তের মধ্যে চলে আসবে। HCO3 মাইনাস। বোঝাতে পারলাম? এবার রক্তের মধ্যে কি রয়েছে? লবণ রয়েছে, আমরা জানি, সোডিয়াম ক্লোরাইড, NaCl। এই NaClটা ভেঙে যাবে, কিসে ভাঙবে? Na প্লাস প্লাস Cl মাইনাস। ঠিক আছে? এবার এই যে Na যে আলাদা হলো, এই Na HCO3 মাইনাসের সঙ্গে মিশে যাবে। মিশে গিয়ে কি তৈরি করে দেবে রক্তের মধ্যে? NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে দেবে। বোঝাতে পারলাম? আর এই যে যখন HCO3 বাইরে চলে আসবে, তাহলে Cl মাইনাস যেটা বাইরে ছিল, এখানে দেখ নেগেটিভ চার্জ যদি প্যারাইটাল সেলের বাইরে চলে আসে, তাহলে একটা নেগেটিভ চার্জ ঢুকতে হবে ওটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে HCO3 মাইনাস যখন রক্তে চলে আসবে, রক্তের মধ্যে এই যে ক্লোরাইড আয়ন যেটা সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়েছিল, এই ক্লোরাইড আয়ন কোথায় চলে আসবে? প্যারাইটাল সেলের মধ্যে চলে আসবে। এবার এই ক্লোরাইড আয়নও এই ক্যানালিকুলাসের মধ্যে চলে আসবে। তাহলে ক্যানালিকুলাসের মধ্যে আমি কি পাচ্ছি? H প্লাস আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন, এটা একটা প্রমাণ করতে পারি, এবং ক্লোরাইড আয়ন। এই দুজনে বিক্রিয়া করে কি তৈরি করবে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোথায় তৈরি হলো? প্যারাইটাল সেলের ক্যানালিকুলাসের মধ্যে তৈরি হলো। প্লুরালে বলে ক্যানালিকুলির মধ্যে তৈরি হলো। বোঝাতে পারলাম? এই HClটাই স্টমাকের মধ্যে সিক্রেট। ক্লিয়ার? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন। একটু শক্ত লাগলো রিঅ্যাকশনটা, একটু শক্ত লাগলো। প্যারাইটাল সেলের মধ্যে কি থাকে বলেছি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা কিভাবে হচ্ছে? কারণ প্যারাইটাল সেলের মধ্যে মেটাবলিজম হচ্ছে। মেটাবলিজম হলে কার্বন, আমাদের যে কোনো কোষের মধ্যেই তো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আমরা জানি তো তার মেটাবলিজম। তাহলে প্যারাইটাল সেলটা হচ্ছে একটা সেল, একটা কোষ, এরও মেটাবলিজম হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এবং রক্ত থেকে সামান্য কিছু কার্বন ডাই অক্সাইড প্যারাইটাল সেলে ঢুকবে। এই কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে প্যারাইটাল সেলের মধ্যে পুরো জল, ওয়াটার। এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি করবে, যেটা বলে কার্বনিক অ্যাসিড, H2CO3। কার প্রেজেন্সে এই জিনিসটা তৈরি হবে? কার্বনিক অ্যানহাইড্রাস বলে এক ধরনের এনজাইমের প্রেজেন্স। এই বিক্রিয়াটা করাতে সাহায্য করবে কার্বনিক অ্যানহাইড্রাস, এই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ওয়াটারের বিক্রিয়াটা করাতে সাহায্য করবে। কি তৈরি হলো? কার্বনিক অ্যাসিড। এটা আনস্টেবল কম্পাউন্ড। আনস্টেবল মানে বেশি কোনো স্টেবল থাকতে পারে না, ভেঙে যাবে। কিসে ভেঙে গেল? হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে ভেঙে গেল। বোঝাতে পারলাম? হাইড্রোজেন আয়ন আমার দরকার HCl তৈরি করার জন্য, এটা তো পেয়ে গেলাম প্যারাইটাল সেলের মধ্যে। বাইকার্বনেট আয়ন কি হবে? প্যারাইটাল সেল থেকে বেরিয়ে কোথায় চলে আসবে? রক্তের মধ্যে। ঠিক আছে? এবার রক্তের মধ্যে কি রয়েছে? লবণ রয়েছে, সোডিয়াম ক্লোরাইড রয়েছে, এটা ভেঙে যাবে। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে ভেঙে গেল। এবার এই যে সোডিয়াম আয়ন যেটা পেলাম, এ কি করবে? এই বাইকার্বনেট আয়নের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে, করে সে রক্তের সঙ্গে চলে যাবে। ঠিক আছে? এবার পড়ে থাকলো কে বলে? ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়ন কি করবে? প্যারাইটাল সেলের মধ্যে চলে আসবে। যেহেতু বাইকার্বনেট আয়নের নেগেটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ বেরিয়ে গেছে, তাহলে একটা তো নেগেটিভ চার্জ যুক্ত হবে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে বাইকার্বনেট আয়ন প্যারাইটাল সেল থেকে রক্তে চলে গেল, রক্ত থেকে ক্লোরাইড আয়ন প্যারাইটাল সেলের মধ্যে চলে আসবে। এবার এই ক্লোরাইড আয়নটা কি হবে? ক্যানালিকুলির মধ্যে চলে আসবে। তাহলে ক্যানালিকুলির মধ্যে আমরা হাইড্রোজেনকেও পাচ্ছি, ক্যানালিকুলির মধ্যে আমরা ক্লোরাইড আয়নকেও পাচ্ছি। তাহলে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন দুজনে বিক্রিয়া করে কি তৈরি করলো? HCl তৈরি করলো। ঠিক আছে? প্যারাইটাল সেলে ক্যানালিকুলির মধ্যে কি তৈরি হলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো। ওটাই সিক্রেশন আছে। Am I making myself clear? বোঝাতে পারলাম? সিঙ্গুলার বলে ক্যানালিকুলাস, প্লুরালে বলে ক্যানালিকুলি। এতক্ষণের আলোচনার মধ্যে আমরা তাহলে কি শিখলাম? আমরা যখন কোনো খাবারকে চোখের সামনে দেখি, আমি চাই কিন্তু তোমরা সবাই কথা বলো, আমরা যখন কোনো খাবারকে চোখের সামনে দেখছি বা তার গন্ধ পাচ্ছি বা সেই ব্যাপারে আমরা কথাবার্তা শুনছি বা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি বা খাচ্ছি, তখন কি হয় আমাদের শরীরের মধ্যে? ভ্যাগাস নার্ভ আর একটা এন্টারিক স্টিমুলেটেড হয়ে যাচ্ছে। তখন তারা কি ছাড়তে লাগে? এক ধরনের নিউরোট্রান্সমিটার ছাড়তে লাগে, তার নাম কি? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিনের রিলিজ হলো। এই অ্যাসিটাইল কোলিন কোথায় গিয়ে বাইন্ড করলো? জি সেল, স্টমাকের মধ্যে থাকা জি সেলে বাইন্ড করলো। এবার জি সেলের কোথায় বাইন্ড করলো? একটা রিসেপ্টার। এই রিসেপ্টারটার নাম কি? মাসকারেনিক রিসেপ্টার। না এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টার। মাসকারেনিক রিসেপ্টার তো টাইপ থাকে, অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টারকে মাসকারেনিক রিসেপ্টার বলে। এবার তার টাইপ থাকে। ঠিক আছে? এটা হচ্ছে এন্ট্রি মাসকারেনিক
ঠিক আছে? তাহলে অ্যাসিটাইলকোলিন বেরোলো, বেরিয়ে সোজা কোথায় গিয়ে বাইন্ড করলো? জি সেলের M3 মাসকারেনিক রিসেপ্টরে বাইন্ড করলো। তাহলে জি সেল কি হয়ে যাবে? এবার স্টিমুলেটেড হয়ে গেল, এক্সাইটেড হয়ে গেল। তাহলে জি সেলের মধ্যে কি রয়েছে বললাম? গ্যাস্ট্রিন নামক হরমোন রয়েছে, তখন গ্যাস্ট্রিনকে ছেড়ে দিলাম। এই গ্যাস্ট্রিন এসে স্টমাকে আরো দুটো জায়গায় দুটো কোষে বাইন্ড করবে, একটা ইসিএল সেল আর একটা হচ্ছে প্যারাইটাল সেল। নাম মনে রাখতে হবে, ইসিএল সেলের নাম অনেক বড়, এন্টারোক্রোমাফিন লাইক সেল, ভুলে গেলে দরকার নেই, ছেড়ে দেবে। ইসিএল সেল মনে রাখবে, ইসিএল সেল আর প্যারাইটাল সেলে বাইন্ড করবে। এবার গ্যাস্ট্রিন যখন ইসিএল সেল আর প্যারাইটাল সেলে বাইন্ড করছে, তার নিশ্চয়ই গ্যাস্ট্রিনের রিসেপ্টর ইসিএল সেলও রয়েছে, প্যারাইটাল সেলও রয়েছে, তাই বাইন্ড করতে পারছে। এই গ্যাস্ট্রিনের রিসেপ্টরটাকে কি বলা হয়? সিসিকেবি রিসেপ্টর, সিসিকেবি রিসেপ্টর বা সিসিকে2 রিসেপ্টর। অত বড় নাম মনে রাখার দরকার নেই, কোলেসিস্টেমিক 2 বা কোলেসিস্টেমিক বি মনে রাখার দরকার নেই, সিসিকেবি রিসেপ্টরে বাইন্ড করবে। ঠিক আছে? এবার যখন গ্যাস্ট্রিন এসে ইসিএল সেলে সিসিকেবি রিসেপ্টরে বাইন্ড করলো, ইসিএল সেলের মধ্যে কি থাকে? হিস্টামিন থাকে, তখন হিস্টামিনকে ছেড়ে দিল। এই হিস্টামিন এসে কোথায় বাইন্ড করবে? প্যারাইটাল সেলে বাইন্ড করবে। তার মানে হিস্টামিনের জন্য রিসেপ্টর নিশ্চয়ই প্যারাইটাল সেলে রয়েছে, তাই তো? সেই রিসেপ্টরটাকে কি বলা হয়? হিস্টামিন H2 রিসেপ্টর। বোঝাতে পারলাম? এবার যখন হিস্টামিন এসে H2 রিসেপ্টরে বাইন্ড করছে, তখন কি হবে? প্যারাইটাল সেল কি হবে? স্টিমুলেটেড হয়ে যাবে, তখন কি ছাড়বে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়বে। গ্যাস্ট্রিন যখন এসে প্যারাইটাল সেলে সিসিকেবি রিসেপ্টরে বাইন্ড করছিল, ও তখন প্যারাইটাল সেল স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, এক্সাইটেড হয়ে যাচ্ছে, ওই কি রিলিজ করছে? HCl রিলিজ করছে। আবার অ্যাসিটাইলকোলিন এসে ইসিএল সেলও বাইন্ড করছে, কারণ ইসিএল সেল আমরা দেখেছিলাম যে ওখানে মাসকারেনিক রিসেপ্টর আছে। আবার এই অ্যাসিটাইলকোলিন এসে প্যারাইটাল সেলও বাইন্ড করছে, কারণ প্যারাইটাল সেলও কি দেখেছি? M3 মাসকারেনিক রিসেপ্টর রয়েছে, তাই তো? তাহলে প্যারাইটাল সেলের মধ্যে যখন গ্যাস্ট্রিন এসে বাইন্ড করছে, প্যারাইটাল সেলের মধ্যে যখন হিস্টামিন এসে বাইন্ড করছে, প্যারাইটাল সেলের মধ্যে যখন অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করছে, তখন প্যারাইটাল সেল কি হয়ে যাচ্ছে? স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, এক্সাইটেড হয়ে যাচ্ছে, তখন প্যারাইটাল সেল কি ছাড়ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ছে। বুঝাতে পারলাম? তাহলে প্রথম রিসেপ্টরটা গ্যাস্ট্রিনের রিসেপ্টরটার নাম আমি কি বলেছিলাম? সিসিকেবি রিসেপ্টর। প্যারাইটাল সেলে হিস্টামিনের রিসেপ্টরটাকে কি বলেছিলাম? H2 রিসেপ্টর। আর প্যারাইটাল সেলে অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরটাকে কি বলেছিলাম? M3 মাসকারেনিক রিসেপ্টর। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? ধর H2 রিসেপ্টর হিস্টামিন এসে বাইন্ড করলো না, ধর M3 মাসকারেনিক রিসেপ্টর অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করলো না, শুধুমাত্র সিসিকেবি রিসেপ্টরে গ্যাস্ট্রিন এসে বাইন্ড করলো, তাহলে কি প্যারাইটাল সেল অ্যাসিড রিলিজ করবে? করবে, অল্প করবে। ধর সিসিকেবি রিসেপ্টরে গ্যাস্ট্রিন এসে বাইন্ড করলো না, M3 মাসকারেনিক রিসেপ্টরে অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করলো না, শুধুমাত্র হিস্টামিন এসে H2 রিসেপ্টরে বাইন্ড করলো, তাহলে কি প্যারাইটাল সেল অ্যাসিড সিক্রেশন করবে? করবে, করবে। ইনফ্যাক্ট এটা হচ্ছে মেজর পাথওয়ে, H2 রিসেপ্টরের পাথওয়েটা মেজর পাথওয়ে, করবে। আবার ধর H2 রিসেপ্টরেও কোনো আমরা কাজ দেখলাম না, সিসিকেবি রিসেপ্টরেও কোনো কাজ দেখলাম না, অর্থাৎ H2 রিসেপ্টরও হিস্টামিন এসে বাইন্ড করলো না, সিসিকেবি রিসেপ্টরও গ্যাস্ট্রিন এসে বাইন্ড করলো না, অ্যাসিটাইলকোলিন এসে M3 মাসকারেনিক রিসেপ্টরে বাইন্ড করলো, তাহলে কি অ্যাসিড সিক্রেশন হবে? প্যারাইটাল সেলে হবে, কম হবে। তবে তিনটের কারণেই হচ্ছে, প্রধানত কার কারণে হচ্ছে? H2 রিসেপ্টর। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে আমরা যে ধরনের ওষুধ র্যানিপিডিন, ফ্যামোডিন নিয়ে থাকি, ওরা কি হচ্ছে? H2 রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে, যাতে হিস্টামিন এসে বাইন্ড না করে। অর্থাৎ মেইন যে দরজাটা সেটাকেই বন্ধ করে দিচ্ছে। বাকি দরজাগুলোর জন্য অল্প অল্প অ্যাসিড সিক্রেশন হচ্ছে, কিন্তু মেইন দরজাটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, অনেকটাই অ্যাসিড সিক্রেশন কমে যাবে। কিন্তু আমরা যদি প্রোটন পাম্প ইনহিবিটর নিই, প্রোটন পাম্প ইনহিবিটর না তো সেন্সিটিভ রিসেপ্টরকে বন্ধ করছে, না তো H2 রিসেপ্টরকে বন্ধ করছে, না তো M3 মাসকারেনিক রিসেপ্টরকে বন্ধ করছে। প্রোটন পাম্প ইনহিবিটর কি হচ্ছে? প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে দিচ্ছে। এই প্রোটন পাম্পটা কি? এক ধরনের এনজাইম, যেটা অ্যাসিড সিক্রেট করতে সাহায্য করে, তাই তো? সেই এনজাইমটাকে আমরা কি বলেছি? তার নাম কি? H+, A+, ATPase, অর্থাৎ হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এস। এই এনজাইমটার প্রভাবে কি হচ্ছিল? এই হাইড্রোজেন আয়নটা রিলিজ হচ্ছে। তাহলে এই এনজাইমটাকে যদি ইনহিবিট করে দেওয়া যায়, এই এনজাইমটাকে যদি দমন করে দেওয়া যায়, তাহলে হাইড্রোজেন আয়ন রিলিজ হবে না। আর হাইড্রোজেন আয়ন রিলিজ না হলে কি হবে? HCl তৈরি হবে না। বোঝাতে পারলাম? এবার কি আগের থেকে আরেকটু সোজা হলো জিনিসটা? এরকম বারবার শুনতে শুনতে খাতায় লিখে করতে করতে ওদের কাছে একদম পরিষ্কার হবে। খাতায় ইনফরমেশন ক্লিয়ার? পুরোটা পরিষ্কার হয়েছে তো? না কারোর এখনো কোনো প্রশ্ন আছে বা অসুবিধা আছে? পুরো পরিষ্কার? হাইপার অ্যাসিডিক
হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে পিপিআই কিভাবে কাজ করছে, তাই তো? আমরা একটু আগে কি বললাম, হাইপার অ্যাসিডিটি হয়েছে মানে কি, হাইপার সিক্রেশন অফ অ্যাসিড হচ্ছে। যে অ্যাসিডটা অলরেডি তৈরি হয়ে গেছে তাকে তো পিপিআই কমাতে পারবে না, পারবে না। পিপিআই কি করবে, ফার্দার অ্যাসিড সিক্রেশনটা যাতে কম করতে পারে, তাই তো? তাহলে যখন অ্যাসিডটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে স্টমাকের মধ্যে, সেটাকে নিউট্রালাইজ করতে হবে। সেটাকে নিউট্রালাইজ কি করবে, অ্যান্টাসিড করবে। ধর এই যে জেলুসিল হয় না, জেলুসিল এটা কি অ্যান্টাসিড। আমি যখন জেলুসিল দিচ্ছি ও তখন কি করছে, যে অ্যাসিডটা অলরেডি তৈরি হয়ে গেছে সেটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। কিন্তু শুধু জেলুসিল খেলে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তখনকার মতো তো অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে গেছে, কিন্তু আবার তো অ্যাসিড ছাড়তেই লাগছে। তাহলে আমার একটা জায়গায় ধর পাইপ দিয়ে জল এসে ঘরের মধ্যে জল জমে গেছে, ঠিক আছে? আমি বালতি করে করে ঘর থেকে জলটাকে ফেলে দিয়ে কমাচ্ছি, তাহলে পাইপটাকে তো বন্ধ করতে হবে, বলতো আবার তো জল ভরে যাবে। তাহলে এই যে অ্যাসিড সিক্রেশন যেটা হচ্ছে, হাইপার সিক্রেশন হচ্ছে, সেটাকে আমায় কন্ট্রোল করতে হবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। তা সেটাকে কন্ট্রোল করার জন্য আমি পিপিআই বুঝাতে পারলাম, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, তুই আরেকটা তখন প্রশ্ন করবি, সেটা হচ্ছে তাহলে নর্মাল মানুষ যাদের কোনো হাইপার অ্যাসিডিটি নেই তারাও অনেক সময় পিপিআই না, ভাবি না। কারণ আমার নর্মাল অ্যাসিড সিক্রেশনটা হওয়া দরকার, তাই তো? অ্যাসিড যদি না থাকতো আমার অনেকগুলো কাজ হতো না। কেন হতো না? দেখ, আমাদের স্টমাকে যে প্রোটিন ডাইজেশন হয়, প্রোটিন ডাইজেশনের জন্য কিন্তু পেপসিন, যেটা পেপসিন কিন্তু পেপসিন ফর্মে বেরোয় না, ওটা পেপসিনোজেন ফর্মে বেরোয়। পেপসিনোজেন অর্থাৎ এটা হচ্ছে প্রোএনজাইম। প্রোএনজাইম মানে এনজাইমের আগের ফর্ম, এটা ইনঅ্যাক্টিভ, এ কাজ করতে পারবে না। স্টমাক পেপসিনোজেনকে ছেড়লো, এ কিন্তু প্রোটিনকে ভাঙতে পারবে না। এই যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসবে তখন সেটা কিসে কনভার্ট হবে, অ্যাক্টিভ এনজাইমে কনভার্ট হবে, যেটা হচ্ছে পেপসিন। এই পেপসিন কিন্তু প্রোটিওলাইটিক এনজাইম, মানে এরা প্রোটিনকে ভাঙবে। আমার প্রোটিন যখন আমি খাই, প্রোটিনকে হজম করাতে সাহায্য করবে পেপসিন। পেপসিনোজেন কিন্তু পারবে না। তাহলে আমার স্টমাক কি তৈরি করছে, পেপসিনোজেন। তা সে তো কাজ করতে পারতো না, তাকে কাজ করার জন্য কার সংস্পর্শে আসতে হচ্ছে, এইচসিএল এর সংস্পর্শে আসতে হচ্ছে। তাহলে এইচসিএলটা দরকার। আমি যদি এইচসিএলটাকে বন্ধ করে দিই তাহলে কি হবে, আমি প্রোটিন ডাইজেশন করতে পারবো না তো। পেপসিনোজেনই থেকে যাবে, পেপসিন তো আর তৈরি হবে না, তাহলে প্রোটিনের ডাইজেশন হবে না, এক নম্বর। দ্বিতীয় কারণ হচ্ছে, কারণ আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি আপনার খুব খিদে পেলে, দেখছি ডিম টোস্ট তৈরি হচ্ছে, দাদা একটা ডিম টোস্ট বানান তো, এই নিলাম। শুধু কি ডিম টোস্ট খেলাম নাকি বাইরে খাচ্ছি তার সঙ্গে প্রচুর জীবাণু আমি খেলাম, জীবাণুও খেলাম। এই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য স্টমাকের মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তা আমি যদি এইচসিএলকে বন্ধ করে পুরোকে তৈরি না হতে দিই তাহলে কী হবে, আমার শরীরের ক্ষতি হবে। তাহলে সেটা কিন্তু আমি করতে পারি না। আরেকটা জিনিস আমরা ভুল করি, ওষুধের দোকানে গিয়ে কি বলি, দাদা একটা গ্যাসের বড়ি দিন তো। এটা তো গ্যাসের বড়ি না, এটা কি অ্যাসিড সাপ্রেসেন্ট। গ্যাসের বড়ি মানে যে গ্যাসকে কমায়, যার উদাহরণ আমি কি দিলাম, সিমেট্রিকন। সিমেট্রিকন অনেকে সাইমেট্রিকন বলে, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে সিমেট্রিকন। এটা খেলে কি হয়, এটা খেলে গ্যাসটাকে বার করে দেয়। বুঝতে পারলাম? গ্যাস বাবলস আকারে তৈরি হয়, গ্যাস বাবলস আকারে, ছোটো 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 বাবলস আকারে তৈরি হয়, মানে বুদবুদ বুদবুদ করে পুরো পুড়িয়ে দেয়, ঠিক আছে? সিমেট্রিকন কী করে, প্রত্যেকটা বাবলসকে একসাথে জুড়ে দেয়। জুড়ে দিলে কী হয়, একটা বড় বাবল তৈরি হয়ে গেল, তখন সেটা বেরিয়ে আসে। বুঝতে পারলাম? আর কারোর কোনো কোয়েরি আছে? নাকি কনসেপ্টটা পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার সবার গেছে? আই ওয়ান্ট রেসপন্স ফ্রম ইচ ওয়ান অফ ইউ। বোঝাতে পারলাম জিনিসটা? ভেরি গুড। আমরা সাধারণ মানুষরা কি জানি, ডমপেরিডন হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিংয়ে দেওয়া। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নজিয়া অ্যান্ড ভমিটিং? ভমিটিং মানে হচ্ছে বমি, আর নজিয়া মানে বমি বমি ভাব। ভমিটিং মানে বমি, ভমিটিং মানে বমি, আর নজিয়া মানে বমি বমি ভাব। মানে পার্থক্যটা কোথায়? তুই ধর কারুকে ভাবছিস লাথি মারবো, একটা তুই লাথি মারবো ভাবছিস, একটা তুই লাথি মেরে দিস, দুটোর মধ্যে পার্থক্য। একটা তো লাথি মারার ইচ্ছাটা জাগছে, আর একটা তুই লাথি মেরে দিবি। নজিয়া আর ভমিটিংয়ের মধ্যে পার্থক্য। নজিয়া মানে হচ্ছে আমার বমি আসছে, আর ভমিটিং মানে আমি বমি করে দিই। এটা আমরা জানি যে ডমপেরিডনের কাজ, কিন্তু প্যান্টোপ্রাজোলের সঙ্গে ডমপেরিডন কিন্তু খালি ওই জন্য দেওয়া হয় না, এছাড়াও ডমপেরিডনের আরও কাজ আছে। কোথায় দেওয়া হয় দেখ, একটা সমস্যা দেখা যায় যেটাকে বলা হয় জিইআরডি। এবার জিইআরডি জিনিসটা আমাদের বুঝে চল, তোরা আজকে পুরোপুরি ডাক্তারি বানিয়ে দিই, যখন রোগে যখন ঢুকলাম ডাক্তারি বানিয়ে কি বললাম, রোগটার নাম জিইআরডি, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ।
জিনিসটা কেমন হয়ে গেল? আমাদের এই যে খাদ্যনালী, এটাকে কি বলে? ইসোফেগাস বলা হয়। তারপরে কি থাকে? স্টমাক, তাই তো? তারপরে কি শুরু হয়? স্মল ইন্টেস্টাইন, এটা আমরা জানি। এবার এই ইসোফেগাস যেখানে শেষ হচ্ছে আর স্টমাক যেখানে শুরু হচ্ছে, এই জায়গায় এক ধরনের স্প্লিন্টার থাকে। স্প্লিন্টার মানে হচ্ছে ভালভের মতো এক ধরনের জিনিস। ভালভের কাজ কি? টু মেনটেন ওয়ান ওয়ে ফ্লো, একদিকে যেতে দেবে, দুটো দিকে যেতে দেবে না তাকে, তাই তো? ধর তুই সাইকেলে যখন চাকায় হাওয়া করিস, ওই টিউবের মুখে একটা ভালভ থাকে না? কেন থাকে ভালভটা? তুই যখন পাম্প করছিস, হাওয়াটাকে টিউবে যেতে দেবে, পাম্পার থেকে হাওয়াটা টিউবে যাবে, কিন্তু টিউব থেকে হাওয়াটা বেরিয়ে পাম্পারে আসবে। টু মেনটেন ওয়ান ওয়ে ফ্লো, ওখানে একটা ভালভ থাকে। ঠিক এরকম ইসোফেগাসের নিচে একটা ভালভ থাকে, এটাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এর কাজকে আমরা যখন খাবারটা খাচ্ছি, সেই খাবারের যে পিণ্ড, যেটাকে বোলাস বলা হয়, ওটা ইসোফেগাস থেকে স্টমাকে নামবে। কিন্তু গ্যাস্ট্রিক কন্টেন্ট, অর্থাৎ স্টমাকের মধ্যে যে কাইম যেটা তৈরি হয়েছে, সেটা ব্যাকফ্লো হয়ে ওপর দিকে উঠবে না। বোঝাতে পারলাম? এই জন্য এটা হচ্ছে স্প্লিন্টারের কাজ। যখন আমার বোলাসটা নিচের দিকে নামছে, আমার স্প্লিন্টার খুলে যাবে। বোলাসটা কোথায় চলে আসলো? স্টমাকে চলে আসলো। এবার সঙ্গে সঙ্গে লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার কি যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে গ্যাস্ট্রিক কন্টেন্ট, অর্থাৎ স্টমাকের ভেতরে যে স্টমাকের ভেতরে যে জিনিসপত্রগুলো রয়েছে, সেটা ওপর দিকে উঠতে পারবে না। ঠিক আছে? জিইআরটিতে কি দেখা যায়? জিইআরটিতে দেখা যায় যে গ্যাস্ট্রিক কন্টেন্ট ওপর দিকে উঠে আসছে, তখনই কি হয়? বুক জ্বালা করে। ঠিক আছে? এটাকে আমরা ইংরেজিতে কি বলি? লেমেন টার্মে হার্ট বার্ন। কি বলি? হার্ট বার্ন। আচ্ছা, তার মানে কি হৃদয় জ্বলে, হৃৎপিণ্ড জ্বলে? কি জ্বলে? ইসোফেগাসের বার্নিং সেন্সেশন হয়। এই ফুড পাইপটা দেখ, স্টমাকের লাইনিং যেটা, সেটা অ্যাসিডকে ধরে রাখতে পারে, সেভাবেই তো স্টমাক তৈরি। কিন্তু ইসোফেগাস যেটা, এর লাইনিং তো ওরকম না যে অ্যাসিডকে ধরে রাখতে পারবে। তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি ওপর দিকে উঠে আসে, তাহলে কি হবে? ইসোফেগাসের মধ্যে বার্নিং সেন্সেশন হবে, জ্বলবে, সেটাকে আমরা হার্ট বার্ন বলি। বুঝতে পারলাম? এটা কিন্তু অ্যাকচুয়ালি হার্ট বার্ন করছে না। হার্ট কখন বার্ন করে বলতে পারবি? হার্ট কখন বার্ন করে? প্রেমে ছ্যাঁকা খেলে চলে যাচ্ছে, ও ছেড়ে চলে গেল, তাই তো? তখন হার্ট বার্ন করে। ঠিক আছে? এটার জন্য হার্ট বার্ন করে। এটা বার্নিং সেন্সেশনে বলা যাচ্ছে জোকস আবার ইসোফেগাস হচ্ছে। বুঝতে পারলাম? এটাকে আমরা কেন হার্ট বার্ন বলি? যেহেতু বার্নিং সেন্সেশনটা হার্টের কাছাকাছি হচ্ছে, লেমেনটা হার্ট বার্ন, ও মুখ জ্বলে যাচ্ছে, তাই তো? আর হার্টের ব্যাপারে বিলিতিরা আরও এগিয়ে, ওদের বুক অব্দি আটকালো না, এবার হার্টে চলে আসে। ওদের প্রেম বেশি না জীবনে, হার্ট বার্ন আসছি। এই যে কেন হয়, সেটাই হচ্ছে জিইআরডি রোগ। এবার কেন এই যে গ্যাস্ট্রিক কন্টেন্ট তো উপর দিকে আসার কথা না, তাহলে কেন গ্যাস্ট্রিক কন্টেন্ট ইসোফেগাসে চলে আসছে? এটা কি ইসোফেগাসের সমস্যা নাকি এটা স্টমাকের সমস্যা? বল তুই বল। এই যে গ্যাস্ট্রিক কন্টেন্ট ইসোফেগাসে চলে আসছে, এটা কি ইসোফেগাসের প্রবলেম নাকি স্টমাকের প্রবলেম? স্টমাকের প্রবলেম, তাই তো? এবার আমি একটা তোকে উদাহরণ দিই। তুই এবার তুই সাইকেলের চাকায় হাওয়া করছিস, পাম্পার থেকে হাওয়াটা সাইকেলের টিউবে যাচ্ছে, এটা নর্মাল, টিউব থেকে বেরোবে না। কিন্তু তুই দেখছিস টিউব থেকে আবার হাওয়াটা বেরিয়ে পাম্পারে চলে আসছে। এটা কি পাম্পারের সমস্যা না টিউবের সমস্যা? এটা না তো পাম্পারের সমস্যা, না টিউবের সমস্যা, এটা ভালভের সমস্যা। ভালভটাকে চেঞ্জ করে দেয়, কি হবে? হাওয়াটা আর বেরোবে না। বুঝতে পারলাম? তার মানে ডেফিনেটলি এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোনটা নষ্ট হয়ে গেছে। টোনটা নষ্ট হয়ে গেছে, সেই জন্যই সে ধরে রাখতে পারছে না গ্যাস্ট্রিক কন্টেন্টকে। স্টমাকে প্রেশার ক্রিয়েট হচ্ছে, খাওয়ার উপর দিকে উঠে আসছে, বা গ্যাস্ট্রিক কন্টেন্ট উপর দিকে উঠে আসছে। বোঝাতে পারছি? ডমপেরিডন কি হয়? ডমপেরিডন তো নসিয়া অ্যান্ড ভমিটিংয়ের ওষুধ, বুঝে গেলাম। কিন্তু এখানে নসিয়া অ্যান্ড ভমিটিংয়ের জন্য জিইআরডিতে দেওয়া হয় না। এখানে ডমপেরিডনের কাজ হচ্ছে, ডমপেরিডনকে বলে গ্যাস্ট্রো প্রোকাইনেটিক এজেন্ট। প্রোকাইনেটিক এজেন্ট, এই কথার মানে কি? গ্যাস্ট্রো মানে ইট ইজ রিলেটেড টু স্টমাক। ঠিক আছে? প্রোকাইনেটিক এজেন্ট মানে এটা এমন এক ধরনের জিনিস যেটা কি করে? স্টমাকের মুভমেন্টটাকে বাড়িয়ে দেয়, যাতে খাবারটা স্টমাকটা নিচের দিকে নেমে আসে। বোঝাতে পারলাম? আমরা যে খাবার খাই, খাবার নিচের দিকে নামে কেন? বিকজ অফ দ্য পেরিস্টালসিস, আগের দিন আলোচনা করছিলাম, তাই তো? এবার স্টমাকেও তো পেরিস্টালসিস আরও বেশি মাত্রায় হয়, তাই তো? এই আমি যখন ডমপেরিডন নিচ্ছি, ডমপেরিডন কি করছে? এই স্টমাকের মধ্যে এই যে মোটিলিটি যেটা, সেটাকে বাড়িয়ে দিচ্ছে, তার মুভমেন্টটাকে বাড়িয়ে দিচ্ছে, যাতে স্টমাকটা তাড়াতাড়ি খালি হয়ে যায়। বোঝাতে পারলাম? তাহলে স্টমাককে আমি যদি খালি করে দিতে পারি, তাহলে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের প্রেশারটা কম করবে, এক নম্বর।
এর পাশাপাশি ডম্পিটিডনের আরেকটা কাজ হচ্ছে এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার টোনটাকেও ঠিক করে, যে টোনটা নষ্ট হয়ে গেছে। বোঝাতে পারলাম? এবার তোর প্রশ্ন যেটা ছিল যে আমি কেন পিপিআই এর সঙ্গে আমি ডম্পিটিডন দিচ্ছি। পিপিআই মানে প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, ল্যাবিপ্রাজল, অনেক হয়, প্যান্সোপ্রাজল, এসোমিপ্রাজল, অনেক কিছু হয়। তাহলে আমি কেন বলি পিপিআই এর সঙ্গে ডম্পিটিডন দিচ্ছি? পিপিআই দিচ্ছি যাতে হাইপার সিক্রেশন অফ অ্যাসিডটাকে আমি কন্ট্রোল করতে পারি, যে অতিরিক্ত মাত্রা অ্যাসিড সিক্রেশনে ছিল সেটাকে কন্ট্রোল করতে পারি। কারণ কি বেশি মাত্রা অ্যাসিড সিক্রেশনের উপরে তো আমার যদি জিইআরডি থাকে ওপর দিকে উঠবে, তাই তো আমার আরও হার্ড বার্ন হবে। তাহলে আমার অ্যাসিড সিক্রেশনটাকে কন্ট্রোল করতে হবে, সেটাকে কিছুটা হলে এলিমিট করতে হবে। সঙ্গে আমার এই স্টমাকের মোটিলিটিটা, মুভমেন্টটা বাড়িয়ে দিতে হবে যাতে গ্যাস্ট্রিকটা নিচের দিকে নেমে আসে। তার পাশাপাশি এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের টোনটাকেও ঠিক করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে আজকের পরে তোকে যদি কেউ জিজ্ঞেস করে জিইআরডি মানে কি, জিইআরডি মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ যে ডিজিজে গ্যাস্ট্রো অর্থাৎ স্টমাক থেকে ইসোফেগাসে রিফ্লাক্স হয়, রিফ্লাক্স মানে উল্টো দিকে ফ্লো। বোঝাতে পারলাম? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যে ডিজিজের কারণে স্টমাক থেকে গ্যাস্ট্রো মানে স্টমাক, গ্যাস্ট্রো থেকে ইসোফেগাসে খাবারের উল্টো দিকে ফ্লো হচ্ছে, রিফ্লাক্স হচ্ছে, সেই রোগটাকে আমরা কি বলি? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। যেখানে পিপিআই কি করছে? হাইপার সিক্রেশন অফ অ্যাসিডকে কমিয়ে দিচ্ছে, আর ডম্পিটিডন কি করছে? গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক এজেন্ট হিসাবে কাজ করছে, মানে স্টমাকের মোটিলিটিকে বাড়িয়ে দিচ্ছে যাতে গ্যাস্ট্রিকটা তাড়াতাড়ি নিচে নেমে আসতে পারে, স্টমাকে যাতে কম প্রেশার পড়ে, যাতে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের উপরে চাপটা কম আসে, প্রেশারটা কম আসে। তার পাশাপাশি ডম্পিটিডন কি করছে? লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের টোনটাকে ঠিক করে দিচ্ছে। বুঝাতে বললাম? চলে আমার ক্লিয়ার? পুরোটা পরিষ্কার তো?